পরদিন সকালে থামস ভর্তি চা নিয়ে ঝাড়ুয়ার জঙ্গলে হাজির হয়ে কাকা দেখেন ভার্মা এবং তার বন্ধু ঘরের মেঝেতে চিৎ হয়ে পড়ে রয়েছে। দুজনেই মৃত। দুজনের চোখ অবিশ্বাস্য আতঙ্কে বিস্ফারিত। দুজনের শরীরই রক্তশূন্য। নমস্কার, আমি স্নিগ্ধা। সকলকে স্বাগত জানাই গল্পগুলিতে। আজকে আপনাদের শোনাচ্ছি মহাশ্বেতা দেবীর লেখা ঝাড়ুয়ার জঙ্গলে, একটি রোমাঞ্চ গল্প। আসুন শুরু করা যাক। মাইনু, সোনাম আর তাতা এখনও জানে না ওদের সেই ঝাড়ুয়া জঙ্গলের অভিজ্ঞতাটা সত্যি, মিথ্যে নাকি স্বপ্ন। অথচ এ কথাও সত্যি যে ওরা চারজনই ঢুকেছিল জঙ্গলে। বাদল আর কোনোদিনই ফেরেনি। বাদলের জেদেই ঝাড়ুয়া যায় ওরা, নইলে ঝাড়ুয়ার নাম ওরা শোনেইনি কোনোদিনও। বাদলের কাকা পালাময়ের এক জঙ্গলে কাঠ কারবার ঠিকাদার। এবছর মার্চ মাসে বাদল ওর সঙ্গে কাজে লাগবে। স্কুল থেকেই চারজনের মধ্যে বেজায় বন্ধুত্ব। মইনু আর তাতা সবে ব্যাংকে ঢুকেছে। সোনাম ওর বাবার খবরের কাগজের অফিসে ঢুকবে এবার। বাদল বরাবর বেজায় ছটপটে আর খেয়ালি। স্বাস্থ্যটা ওর রীতিমতোই ভালো, দেখলে বাঙালি ছেলে মনে হয় না। বাদলের উৎসাহে ওরা সাইকেলে ভারতবর্ষ ঘুরেছে, হিমালয়ে উঠেছে কতবার। বাদলের একটা আশ্চর্য ক্ষমতা আছে। কিসে ক্ষমতা? কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তরুণ দল ক্লাবের সঙ্গে সেবার ওরা গঙ্গোত্রীর কাছে এক গ্লেশিয়ারের গতিপথ দেখতে গিয়েছিল। যেখানে বেস ক্যাম্প করার কথা, বাদল বলল এখানে নয়, এখানে ভীষণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। দলের নেতা মোহনবাবু চলে গেলেন। তিনি একজন পাকা পর্বতারোহী, সঙ্গে তিনজন অভিজ্ঞ শেরপা। তারা কিছু বুঝতে পারলেন না, বাদল বেশ বুঝতে পেরেছে। বাদল বলতে গেলে তাকে অমান্য করেই বন্ধুদের নিয়ে ফিরে গেল তাঁবুতে। আর সেই রাতে চাঁদের আলোয় যখন ধুয়ে দিচ্ছে বরফের আঙিনা, অপ্রত্যাশিতভাবে বরফের ধস নেমে মোহনবাবুদের বেস ক্যাম্পকে নিশ্চিহ্ন করে দিল। ঠিক এমনই ঘটে আগ্রায় তাজমহল দেখতে গিয়ে। হঠাৎ বাদল বলল, এক্ষুনি চলো এখান থেকে, কিছু একটা ঘটবেই, থাকলে আমরা জড়িয়ে পড়ব। ওদের খুব কাছে বসে নিথর হয়ে তাজমহল দেখছিল একটি যুবক। তার মতো নিবিষ্ট হয়ে তাজমহল সেই দিন আর কেউ দেখেনি। ওরা তো চলে এলো, তার আধ ঘন্টা বাদে নাকি দুজন লোক এসে যুবকটিকে লক্ষ্য করে দুমদাম গুলি ছোড়ে। যুবকটিও প্রস্তুত ছিল। দুপক্ষের সে লড়াইয়ে যুবকটি মরল। কয়েকজন ভ্রমণার্থী জখমও হলো। বাদল আগে থেকে অশুভ কিছুর আঁচ পেত। মইনু, সোনাম আর তাতা স্বচক্ষে দেখেছে তা। ঝাড়ুয়াতে গিয়ে কি হলো, বাদল কি কিছুই বুঝতে পারল না। সব যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। মার্চে কাজে লাগবে বাদল, খুব উত্তেজিত। জঙ্গলে ঘুরবে, কত রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। বাদলই বলল, তোরাও চল, কয়েকদিন থেকে চলে আসবি। শিকার করা যাবে? যা, শিকার করা বারণ, তবে পাখিটাকে মারতে পারবি, আর একটা হরিণও পারবি। থাকবো কোথায়? কেন, কাকার বাংলোতে। কাকা বিয়ে করল না, সারা জীবন কাটালো জঙ্গলে জঙ্গলে। এক সময় বর্মায় হাতি ধরত। চল না, গল্প করব জমিয়ে, খুব মজা হবে। বাদলের কাকা থাকার জন্য জায়গাও বেছেছেন বটে। ট্রেন থেকে নামো কন্ডামি নামে একটা জঙ্গল স্টেশনে, তারপর কাকার জিপে 40 মাইল ভিতরে চলো। সুমা নামের একটা জায়গা। সুমা নদী পাথরে পাথরে নেচে বয়ে গেছে এঁকে বেঁকে। কাকার বাংলোর চারিদিকে উঁচু কাঁটাতারের বেড়া। এক সময় এখানে বক্সাইটের খনির কাজ শুরু হয়েছিল। বেশ কয়েক বছর কাজও হয়। তারপর খনির কাজ কেন যেন বন্ধ হয়ে যায়। খনির কাজের জন্য তৈরি রাস্তাগুলো এখনও রয়েছে। সেই পথেই কাঠবাহী ট্রাক চলে যায় ডালটনগঞ্জ। কাকা, কাঁটাতারের বেড়া দিয়েছ কেন? কাকা সংক্ষেপে জবাব দেন, হাতি আসে। বেড়া উপড়ে ফেলতে পারে না? পারে, কিন্তু ফেলে না, প্রখর বুদ্ধি রাখে। মার্চ মাসেই বিকেল নাগাদ বেশ ঠান্ডা, সন্ধে থেকেই শীত শীত। বনতিতিরের রোস্ট আর চাপাটি খাওয়া হলো। কফি খেয়ে কাকার মেজাজ যেন একটু খুশি হলো। তোরা তো এলি, কিন্তু সময়টা ভালো যাচ্ছে না।
ভালো জঙ্গলটাতেই কাজকর্ম সব বন্ধ। কি যে হবে? কেন কাজকর্ম বন্ধ কেন? কি যে বলি বলতো, নিজেই তো কিছু বুঝছি না। বলো না, বলো না। শোনো তাহলে, ওই পাহাড়টার ওপারে ঝড়োয়ার জঙ্গল, কখনো হাত পড়েনি। ভালো ভালো শাল গাছ অঢেল। জঙ্গলটা জমানায় ধিলন নামে এক পাঞ্জাবি ভদ্রলোক, নেয় খুব অদ্ভুত কারণে, নির্জনে থাকবে বলে একটা বাড়ি বানায় সেখানে, বউ নিয়ে আসে। জানা যায় ওদের একটি বাচ্চাও জন্মায়। সপ্তাহে সপ্তাহে ধিলন হাটে আসতো সওদা করতে। হঠাৎ পরপর কয়েক সপ্তাহ তার আর দেখা নেই। অবশেষে এক অবিশ্বাস্য খবর আসে কাকার কাছে। ধিলনের জিপ গাড়িটা রাস্তায় পড়ে রয়েছে, আর ধিলনের মৃতদেহ পড়ে রয়েছে তার বাড়িতে। বউ বাচ্চা উধাও। কাকা তো গেলেন, তিনি দেখলেন ধিলন তার বারান্দায় পড়ে রয়েছে। তার মুখ চোখে অবিশ্বাস্য আতঙ্কের ছাপ। ঘরের মধ্যে পড়ে রয়েছে বিশাল গ্রেট ভেন কুকুরটা। ধিলন বা কুকুর দুটো মৃতদেহেই এক ফোঁটাও রক্ত নেই। ধিলন কাগজের মতো সাদা। বউ বা বাচ্চার কোনো খোঁজ নেই। খোলামেলা বাড়িতে মৃতদেহ পড়ে রয়েছে। হায়েনা বা শিয়াল টানাটানি করেনি। কাকার জঙ্গলকুলিরা বলল, এ কোনো পিশাচ দানবের কাণ্ড। আর তাদের কাছেই কাকা জানতে পারলেন ধিলন বিয়ে করেছিল একটি মেয়েকে, যার কোনো কুলুজি কুষ্টি সে জানত না। জঙ্গলের মধ্যে একা একা মেয়েটিকে ঘুরতে দেখে সে নিয়ে আসে ও বিয়ে করে। গজার জঙ্গলে একা একা কি কোনো মেয়ে মানুষের মেয়ে ঘোরে? কাকা সে কথায় কান দেননি একেবারে। জঙ্গলে কাজ করতে হলে অত ভীতু হওয়া চলে না। আর এ কথা তিনি জানেন যে কুলিদের বেজায় বিশ্বাস ভূত প্রেতে। তিনি ধিলনকে দাহ করান, কুকুরটিকে কবর দেওয়ান, বাড়িটা বন্ধ করে চলে আসেন জিপটা নিয়ে। তারপর জঙ্গলে অফিসের সহায়তায় ধিলনের কে আছে না আছে খোঁজ নেন। অবশেষে রাঁচি থেকে এলো ভার্মা নামে একটি ছেলে, ধিলন তার মামা। ভার্মা বলল, আমি ওখানে বাস করব না, বাড়িতে যা আছে তা জিপে চাপিয়ে দিয়ে রাঁচি চলে যাব। ভার্মার সঙ্গে তার এক বন্ধুও এসেছিল। কোনো জঙ্গলকুলি ওদের সঙ্গে গেল না। তারা সাপ বলে দিল, জানোয়ারের ভয় করি না বাবু, যেখানে জানোয়ার অবধি ঢোকে না সেখানে কে যাবে? কাকা তার হেডকুলিকে ধমকালেন। হেডকুলির নাম দাসাইন ওরাও। সে বলল, বাবু আমরা তো যাবই না, ওই বাবুও যেন না যায়। ভার্মা সেসব কথা উড়িয়ে দিল। ভার্মার কাছেই কাকা ওই জঙ্গলটা ইজারা নিলেন। আদিম অরণ্য, বড় বড় শাল গাছ, প্রত্যেকটা গাছ খুব দামে বিকোবে। ভার্মার যাবার দিন তার সঙ্গে হাটেও দেখা হলো। ভার্মা বলল, কাল সকালে একবার আসবেন, একটু চা বানিয়ে আনলে তো কোনো কথাই নেই। সেই শেষ দেখা। পরদিন সকালে থামস ভর্তি চা নিয়ে ঝাড়ুয়ার জঙ্গলে হাজির হয়ে কাকা দেখেন ভার্মা এবং তার বন্ধু ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছে। দুজনেই মৃত। দুজনের চোখ অবিশ্বাস্য আতঙ্কে বিস্ফারিত। দুজনেরই শরীর রক্তশূন্য। ছেলেরা বলল, তারপর? দুজনের গলাতেই ছোট ছোট পাংচারের দাগ ছিল। তার মানেটা কি জানি না। পুলিশ এখনো খোঁজ চালাচ্ছে, কিন্তু কোনো কিনারা হয়নি। শুধু ভয়ঙ্কর আতঙ্কই সৃষ্টি হয়েছে। কেউ যাচ্ছে না ওখানে গাছ কাটতে, পুলিশও যাচ্ছে না। কয়েকবার গেছে, কিন্তু সেও এক রহস্য। তাই নাকি? কি রকম? বাড়িটা পুলিশ বন্ধ করে তালা মেরে আসছে, পরে গিয়ে বাড়ি খোলা পাচ্ছে, সব ঝকঝকে তকতকে। কে বলবে ওই বাড়িতে মানুষ থাকে না? তার মানেটা কি? কোনো মানুষ আছে এর পেছনে, আমার তো তাই বিশ্বাস। 1070 শাল গাছ, করম গাছ, তেঁতুল গাছ, লাখ লাখ টাকার জঙ্গল তো, কেউ আতঙ্ক সৃজন করছে। কাকা খুব মূর্ষে পড়েছেন মনে হলো। ঝাড়ুয়ার জঙ্গলের উপর খুব ভরসা করেছিলেন তো। বাদল বলল,
তুমি ভাবছো কেন কাকা? আমরা 4 জন আছি, বন্দুক নিয়ে যাব আর সব রহস্য ফাঁস করে আসব। পরদিন দাসায়ন ওরাও ওদের নিয়ে গেল চিপা ফরেস্টে। সেখানে একটা গাছ কাটা চলছে। দাসায়ন খুব আত্মসম্মানী ভারবারিকী লোক, গেঞ্জি আর হাফ প্যান্ট পরেও, হাতে রাখে ছড়ি। দাসায়ন বলল, তোরা যাস না ঝড়োয়া। কেন? সেখানে কি আছে? বস বস, বুঝিয়ে দিচ্ছি। এই চায় লাও। ওভারশিয়ারের তাঁবুর কাছে একটা লোক কেটলিতে চা বানাচ্ছে, বিড়ি বেচছে। কাটা গাছের ওপর বসলো ওরা। দাসায়ন বলল, বাবু অনেক দূর বুঝে, কিন্তু সবটা বোঝে না। দাসায়নের গল্পটা জঙ্গলে বসে মনে হয়েছিল সত্যিই গল্প, আর শহরে বসে মইনু, তাতা ও সোনামের কাছে মনে হচ্ছে যেন সত্যি। কেন এমন হয়? গল্পটা এই রকম। আদি অন্তকাল আগে পৃথিবী তৈরি হচ্ছিল। তখন বড় দেবতার সঙ্গে অসুরদের বউরা যুদ্ধ করতে চায়। বড় দেবতা শূন্য থেকে বউগুলোকে নিচে ফেলে দেন। তারাই হয়ে গেল পাহাড়। পাহাড়ের কোল দিয়ে ক্রমে বনও গজালো। আর এ কথাও সত্যি যে নানা রকম মানুষ এসে সব জঙ্গল, সব মাটির দখল নিয়েছে। তবু বনের কোনো কোনো জায়গা থাকে সংরক্ষিত। মানুষ সব দখল করেছে বলে পাহাড় জঙ্গলের আত্মারা মানুষের ওপর ক্ষেপেই থাকে। কেননা তাদের বসত ছেড়ে চলে যেতে হচ্ছে। তখন তারা কোনো কোনো জায়গায় এসে ডেরা বাঁধে। ঝাড়ুয়ার জঙ্গল তেমনই এক জায়গা। এ কথা বাবু মানেন না, বুঝেনও না। এ কথা কখনো বাবু ভেবে পেল না যে কেন ধিলন যেখানে ঘর করল সেখানে গাছে পাখি পর্যন্ত বসে না, কেন জানোয়ার ঢোকে না বাড়ির ভিতর। আর ধিলনও ভেবে দেখল না জঙ্গলের মধ্যে একটা মেয়ে কোথা থেকে এলো, বিয়ে করে বসল। অবশ্য ধিলন কিছু করতেও পারত না। যখনই ওখানে বাড়ি করেছে তখনই ও মরেছে। যখনই মেয়েটিকে দেখেছে তখন ওর উপর সাপ লেগেছে। ও তো মেয়ে নয়। মানুষের ওপর প্রতিহিংসা নেবার জন্য কখন মেয়ে সেজে, কখনো হরিণ সেজে, কখনো বা ময়ূর সেজে মানুষকে ভুলায়। তারপর মানুষের রক্ত চুষে শেষ করে ফেলে রেখে চলে যায়। কেন? সোনাম বলল, কেন? শোধ নেবে বলে। মানুষ গাছ কাটে, পাহাড়ের পাথর চালান দিয়ে জঙ্গলের রক্ত চুষে নিয়ে যায়। তোমাদের কিছু হয়নি তো? দাসায়ন শান্ত সুন্দর হাসল, বলল, আমরা তো জঙ্গলকে মারছি না বাবু। পাহাড় জঙ্গল শেষ করে টাকা জমাচ্ছি না তো আমরা। আমাদের মারবে কেন? আমরা তো জঙ্গলের সন্তান। জঙ্গলের দেবতার নিয়ম মেনে চলি আমরা। ওদের রাগ বাইরের মানুষের উপর। আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে। হঠাৎ পথের ওপর একটা ডাল ভেঙে পড়ল। ঝড় নেই, বাতাস নেই, কিন্তু ডাল পড়ল কেন? তখনই জানলাম আর যাওয়া নিষেধ, আর যাওয়া যাবে না। ফিরে আসব, এবার আমরা ফিরে আসব। তাতা বলল, বাড়ি পরিষ্কার রাখছে কে? যে ধিলনকে খেয়েছে সে। কেন? কেন? আরও খেতে চায় সে, আরও মানুষ চাই। পুলিশকে কিছু করেনি কেন? কে জানে। পুলিশকে যে কিছু করেনি তাতেই তো মাইনুরা নিঃসংশয় হয় যে এ কোনো মানুষেরই কারসাজি। তখনই বাদল ঠিক করে যে ওই বাড়িতে গিয়ে ওরা থাকবে। কাকা বারণ করলেন, পুলিশ অফিসারও বারণ করলেন। বারণ না করে যাও বললে ওদের উৎসাহ ফুরোতো। বারণ করার ফলে যা ছিল উৎসাহ তা হয়ে গেল জেদ। 4-4টে জোয়ান ছেলে, সাঁতার কাটতে, স্কুটার চালাতে, পাহাড়ে উঠতে সবাই পটু। রাইফেল ক্লাবে 4 জনই একসঙ্গে ঢুকেছিল। অল্প বিস্তর বন্দুক চালাতে সবাই জানে। বাদলের তো লাইসেন্সও আছে। জঙ্গলের কাজে আসার আগেই সে লাইসেন্স নিয়েছে। মইনু কারাটে, তাতা আর সোনাম জুডোও শিখেছে। পুলিশ অফিসার সুজা সিং বললেন, ঠিক আছে, পাহাড়ের এপারে সুমাতে আমি রইলাম। আজ অনেক দিন বাদে জমিয়ে তাস খেলা যাবে।
কাকার বাংলোয় রয়ে গেলেন সুজা সিং। আর ওরা যখন গেল বিকেলে, তখন বারবার বলে দিলেন, পাহাড়ে নির্জনের শব্দ বহু দূর যায়, এই হুইসেলটা রাখুন, কিছু বিপদ বুঝলেই বাজাবেন, আমরা চলে যাব। দাসাইন ওদের কিছু দূর এগিয়ে দিল আর মাথা নাড়তে নাড়তে বকবক করতে করতে ফিরে গেল। সুমা থেকে ঝাড়োয়া, মাঝে একটি পাহাড়, পাহাড়টা খুবই নিচু, যাবার পথ পাহাড়ের গা ঘেঁষে পাহাড় ঘিরে। ধিলানের বাংলোটিতে ওরা যখন পৌঁছায় তখন বিকেল। কাঁধের ব্যাগ নামিয়ে ওরা আশপাশটা দেখতে বেরুলো। বাদল বলল, যত সব গাঁজাখুরি কথা, ওই তো হরিণ দৌড়ে গেল, কাঠবিড়ালিও ছুটছে, ভুতুড়ে জঙ্গল না হাতি। মইনু, সোনাম আর তাতা অবশ্য কোনো হরিণ বা কাঠবিড়ালি দেখেনি, কিন্তু বাদল তো দেখেছে। সন্ধে ঘনাতে ওরা ফিরে এলো। বাদল বলল, এত বড় বড় শাল গাছ, ওফ, কত দাম বলো তো? লাখ লাখ টাকা। তাহলে তুই লক্ষপতি হচ্ছিস? না, বেজায় বড়লোক হওয়াটা আর ঠেকানো গেল না দেখছি। কি আর করবি বল, আমাদের মাঝে মধ্যে দিয়ে দিস। বাংলোতে আলো জ্বলছে, তাই দেখেই ওরা অবাক হয় একটু। বারান্দায় পেট্রোম্যাক্স, ঘরে পেট্রোম্যাক্স, কে জ্বাললো? আর একটু এগিয়ে আসতে জবাব মিলল। বারান্দায় বসে আছে একটি মেয়ে, তার কোলে একটি বাচ্চা। ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়ালো বাচ্চাটিকে শুইয়ে রেখেই, তারপর হাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। ছেলেরা যত না অবাক, তার থেকে বেশি বিব্রত, আবার আশ্বস্ত। মইনু বলল, থামুন থামুন, কাঁদবেন না। আপনি আপনি ধিলনের বউ? হ্যাঁ বাপুজি, এই তো আমারই বাংলো। ও, কোথায় ছিলেন এতদিন? থাকবো কোথায়, জঙ্গল দিয়ে আমাদের গায়ে পালিয়েছিলাম। পুলিশ যে বড্ড ঝামেলা করে, কি যে বলে কিছুই বুঝি না। আমি কি জানি যে আমার স্বামী মারা যাবেন? উনি পরব পূজা পছন্দ করেন না, তাই ঝগড়া করে আমি বাচ্চা নিয়ে চলে যাই। তারপর যা যা হলো, গায়ে আমায় থাকতে দেয় না, বলে বাবুকে বিয়ে করেছিলি, সেখানে গিয়ে থাক। এখানে এলে পুলিশ তাড়া করে। আপনি ঘরদোর সাফ করেন? হ্যাঁ বাবুজি, কে আর করবে। ঘর খোলেন কি করে? এই যে মাস্টার চাবি দিয়ে, এই চাবিগুলো দিয়ে সব তালা খোলা যায়। বাচ্চাটার বড় অসুখ, কেবল শুকিয়ে যাচ্ছে, কিছু খেতেই চায় না, তাই এসে বসে আছি। ভেবেছি সকাল হলে আমি নিজে যাব পুলিশ সাহেবের কাছে, বলবো আমাকে যা বলো আমি তাই করব। বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যাও শুধু। জঙ্গলি মানুষ আমি, কিছুই বুঝি না। স্বামী সব বুঝতেন, সব দেখে শুনে রাখতেন। বাবুজি, রাতটুকু থাকবো? ছি ছি, সে কি কথা! আপনি বাচ্চাকে নিয়ে ঘরেই থাকুন, আমরা ওই ঘরে গিয়ে থাকব। সকালে আমরাই আপনাকে নিয়ে যাব। মেয়েটি বাচ্চাটিকে শুইয়ে এলো, সেই এদের খাবার সাজিয়ে দিল প্লেটে। কাকা খাবার সঙ্গে দিয়ে দিয়েছিলেন। অনেক পীড়াপিড়িতেও সে নিজে কিচ্ছুটি খেল না। ও তো ভয়ের চোটে আসতই না, গ্রামের লোকেরা থাকতে দিল না বলে যাওয়া আসা করছে বাধ্য হয়ে। বসার ঘরে ওরা শুয়ে পড়ে, কিন্তু ঘুম কি আর আসতে চায়? এখন তো ঝড়োয়ার বাংলোর রহস্যের সব সমাধানই মিলেছে। মেয়েটির গল্পের মধ্যে যেসব ফাঁক ফোকর আছে তা ওদের এখন কিছু কানে বাজছে না। মেয়েটির চাউনি এত কাতর, গলার স্বর এমন কান্নায় ভরা যে অন্য কিছু আর চোখেই পড়ছে না। হঠাৎ মেয়েটি কেঁদে উঠেছিল, ছুটে এসেছিল, বাবুজি বাবুজি! মেয়ে আমার নেতিয়ে পড়েছে কেন, একটু দেখুন না গো। এমন রাতে আমি কি করি, কোথায় যাই? ধরফর করে ওরা উঠে যায়, ছুটে যায়। সত্যি 3-4 মাসের বাচ্চাটা যেন অসাড় হয়ে যাচ্ছে। বাদল সামনেই ছিল। পাগলিনীর মতো বাচ্চার মা বাদলের হাত ধরে টানতে থাকে। এসো বাবুজি, গায়ে হাত দিয়ে দেখো, বলো আমার মেয়ে বেঁচে যাবে তো? হতভম্ব বাদল এগিয়ে যায়, আর কাছে গিয়ে দেখে যে বাচ্চাটা মরার মতো পড়েছিল এতক্ষণ,
সে হঠাৎ খলখল করে হেসে বিছানা ছেড়ে যেন ভেসে উঠে আসে। বাদলের গলায় মুখ লাগায়, চুষতে থাকে কি যেন। বাদলের গলার স্বর আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, চোখ হয় বিস্ফারিত। মইনুরা এক পাও নড়তে পারে না। এই অবিশ্বাস্য দৃশ্য দেখেই যায় শুধু। মেয়েটি বাদলকে ধরে থাকে আর একেবারে মমতাময়ী মানুষী মায়ের গলায় বলতে থাকে, খেয়ে নে সোনা, খেয়ে নে মনি, খেয়ে নে, খেয়ে নে। সোনাম এই ভয়ঙ্করতার অভিশাপ কাটিয়ে বাদলের রাইফেলটা এনে পরপর গুলি ছোড়ে মেয়েটির দিকে। কিন্তু মেয়েটি একটুও নড়েনি। বাচ্চাটাকে ও একসময় কোলে নিয়ে নেয়, বেরিয়ে যায় ঘর থেকে। বাদল পড়ে যায়। রাইফেলের শব্দে সুজা সিং ও কাকা এসে পড়েন। তারপর সব অস্পষ্ট ধোঁয়াটে গোলমেলে। ওদের চারজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাদল অবশ্য জীবিত ছিল না। তারপর ওরা একদিন ফিরে আসে। ঝাড়ুয়ার জঙ্গলের নাম ওরা কখনো আর করে না। কিন্তু খুব ছোট শিশু দেখলে ওরা ভীষণ ভয় পেয়ে যায় আজও। জীবনেও এ আতঙ্ক ওদের কাটবে না। ঝাড়ুয়ার জঙ্গলে এরপর আর কেউ কখনো ঢোকেনি। ধন্যবাদ। আবার আসবো অন্য গল্প নিয়ে।